রাজ্যে পালা বদলের পর বিজেপির সরকার গঠন করেছে। নতুন সরকার গঠনের পর থেকে নতুন নতুন নিয়ম এবং একাধিক ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন একটি নির্দেশিকা জারি করা হলো নতুন সরকারের পক্ষ থেকে। যে নির্দেশিকায় উল্লেখ করা আছে, এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন না সংবাদ মাধ্যমের সামনে। শুধু তাই নয়, কোনো নথি আদান প্রদানও করতে পারবেন না তারা। আগে থেকে সরকারের অনুমতি না নিয়ে কোনো সরকারি কর্মচারী বেসরকারি বা ব্যক্তিগতভাবে প্রযোজিত কোনো মিডিয়া অনুষ্ঠানে পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন না, তাও লেখা আছে। সরকারের আগাম অনুমতি ছাড়া কোনো সংবাদপত্র বা রেডিওতে বক্তব্য রাখতে পারবেন না, তাও উল্লেখ করা আছে। কোনো সরকারি কর্মী সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যমে বা অন্য কোনো উপায়ে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো রকম বিরূপ মন্তব্য বা সমালোচনাও করতে পারবেন না। এমন কোনো মন্তব্য করা যাবে না যাতে কেন্দ্র রাজ্য সম্পর্ক বা অন্য কোনো রাজ্যের সঙ্গে সম্পর্কে কোনো তিক্ততা আসে। এই সমস্ত নির্দেশিকাগুলি উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকায়। এই নির্দেশ মানতে হবে IAS, WBCS, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এর আধিকারিক সহ সরকারি সমস্ত আধিকারিক, রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী, সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, পুরসভা ও পুর নিগম এবং স্বশাসিত সংস্থার কর্মীদের। নির্দেশিকায় এটাও উল্লেখ করে দেওয়া হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিসেস রুলস 1968 এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণ বিধি 1959 ও 1980 বিভিন্ন ধারাও, অর্থাৎ এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সেই সরকারি কর্মচারী বা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হতে পারে। রাজ্যের সমস্ত অধীনস্থ অফিসগুলিতে এই নির্দেশিকা দ্রুত পাঠিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশিকা প্রকাশের পর থেকে বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে। গণতন্ত্রে কণ্ঠরোধ, শৃঙ্খলা রক্ষার নামে মৌলিক অধিকার কার্যত লঙ্ঘন করে গণতন্ত্রের কণ্ঠরোধ নতুন রাজ্য সরকার শুরু করে দিল। যে সার্কুলারটি নতুন রাজ্য সরকার দিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য, সরকারি কর্মীদের জন্য, সেই সার্কুলার এক কথায় কণ্ঠরোধ। আমরা নিশ্চয়ই শৃঙ্খলা রাখার চেষ্টা সমর্থন করি, আমরা নিশ্চয়ই সরকারি কর্মীদের যে বেসিক ডিসিপ্লিন থাকবে আমরা সমর্থন করি, কিন্তু আমাদের গণতান্ত্রিক পরিবেশে সরকারি কর্মী মানেই কণ্ঠরোধ হবে এবং সরকারি কর্মী মানেই তারা শুধু সরকারেরই কাজ করবে, তাদের নিজস্বতা হারিয়ে কোনো মূল্যায়ন, কোনো পর্যবেক্ষণ, ব্যক্তির কোনো মতামত প্রকাশ করতে পারবে না। এ ধরনের কোনো আইন কড়াভাবে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা মনে করি যে গণতান্ত্রিক কাঠামোয় গণতান্ত্রিক পরিবেশ থাকা উচিত। আপনারা জানেন, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল, সরকারি কর্মীরা কি করেননি? প্রকাশ্য সমালোচনা, আন্দোলন, এক একজন সরকারি কর্মীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে নানা ধরনের স্লোগান, রাজ্য সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করে যে যা পেরেছেন বলেছেন, যেখানে পেরেছেন ধর্ণা করেছেন,
অমুকের বাড়ির সামনে দিয়ে অমুকের পাড়ার সামনে মিছিল করতে হবে, করেছেন, কি বলবেন তারা এখন? কি বলবেন তারা? গণতন্ত্রের কণ্ঠরোধের বিরুদ্ধে এখন তারা সরব হবেন না? কমপ্লিট প্রহিবিশন। পশ্চিমবঙ্গ সরকার আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস সহ সমস্ত রকম কর্মচারীদের জন্য জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? সার্কুলারে এই মূল পয়েন্টগুলো জানিয়ে দিলেন। সরকারি অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমের সঙ্গে কার্যত কথা বলাতেই নিষেধাজ্ঞা, অনুমতি ছাড়া প্রবন্ধ লেখা, মিডিয়া বা রেডিও অনুষ্ঠানে অংশগ্রহণে নিষেধাজ্ঞা। অর্থাৎ ধর্ণা মঞ্চে বসে যারা বাইট দিতেন, বিপ্লবী সাজতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কঠোরভাবে এই আইনটি প্রয়োগ করতেন কি হতো বুঝতে পারছেন? কতগুলো বিপ্লব ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু কত বিপ্লবীকে বিপ্লবটা করতে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই। রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে, রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, রাজ্য সরকারের কাছে নানা দাবি করে নানা আন্দোলন হয়েছে, এবং তার সঙ্গে অত্যন্ত বিকৃতভাবে মুখ্যমন্ত্রী এবং সরকার বা দলকে আক্রমণ করে রাজ্য সরকার, তার কর্মী, এই কর্মী বলে পরিচিত একাংশ যা যা করেছেন, আজকে কি বলবেন? সরকারি তথ্য সরাসরি বা পরোক্ষভাবে দিতে পারবেন না। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করা যাবে না, নিষেধাজ্ঞা। আপনি রাজ্য সরকারের কর্মচারী, কিন্তু আপনি রাজ্য সরকারের নীতির সমালোচনা করতে পারবেন না। এগুলোই তো এতদিন হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাজার সমালোচনার পরেও তিনি কিন্তু নিষেধাজ্ঞা জারি করেননি, এই আইন কঠোরভাবে প্রয়োগ করেননি। তখন আপনারা কি বলতেন? তখন আপনারা কি বলতেন? যদি মমতা ব্যানার্জি এই সার্কুলারটা দিত, যদি মমতা ব্যানার্জির সরকার এই সার্কুলার দিত, তখন আপনারা কি বলতেন? আজকে আপনারা নীরব কেন? যারা কাজ ফেলে ধর্নায় বসে থাকতেন, নীরব কেন? আপনাদের পরিষ্কারভাবে বলছে কমপ্লিট প্রহিবিশন। Complete prohibition on members of the services in indulging any adverse criticism of any policy or decision of the central or the state government by any publication, interaction, utterance, publication, broadcast, contribution in any media. আপনি বাইট দিতে পারবেন না। এবার প্রকাশ্যে বলুন, অবিলম্বে ডিএ দিতে হবে। কেন মন্ত্রিসভার বৈঠকে এখনো ডিএ দেয়া হলো না বলুন? বকেয়া ডিএ নতুন সরকার এলেই মিটিয়ে দেবে, কেন দিল না বলুন? এখন এগুলো বলবেন না? সরকারি কর্মচারীদের সম্পূর্ণভাবে কণ্ঠরোধ করে দেওয়া হলো এই সার্কুলারের মাধ্যমে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আইন কড়া হাতে প্রয়োগ করেননি গণতন্ত্রের কথা ভেবে। সেই কারণে তিনি সমালোচিত হয়েছেন। এর সুযোগ নিয়ে ধর্ণা মঞ্চ থেকে কি কি ভাষায় আক্রমণ করা হয়নি, এই সরকারকে কি কি বলা হয়নি। আর আজকে কথা বলা নিষিদ্ধ, সমালোচনা নিষিদ্ধ, সরকারি নীতির প্রেক্ষিতে কিছু বলা নিষিদ্ধ। যদি খতিয়ে দেখতে হয় তাহলে আমাদের এটাও দেখতে হবে যে যদি এই নির্দেশিকা যেটা হয়েছে 139 CS 2026, এটা যদি ওনারা যেভাবে দিলেন তাতে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো নাগরিক যদি সরকারি চাকরিতে যোগ দেন, নিশ্চয়ই তার কিছু নিয়ম নীতি আছে, কিন্তু সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকার, বিশেষ করে আর্টিকেল 19/1, সেটা কিন্তু শূন্য হয়ে যেতে পারে না। অর্থাৎ আপনার স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, আপনি সরকারি কর্মচারী বলে
সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে না। এবং শুধুমাত্র একটা প্রশাসনিক আদেশের মাধ্যমে কোনো মৌলিক অধিকারকে সংবিধান স্বীকৃত সেটা কিন্তু কেড়ে নেওয়া যায় না। এই ধরনের কোনো সার্কুলার দেওয়ার আগে তার কেন প্রয়োজন, লিগ্যাল এবং পার্লামেন্টারি তার যে বৈধতা, প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা, এগুলো প্রমাণ করা প্রয়োজন। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে এই সার্কুলার, এটা দুটো তিনটে দিক আছে। একটা হচ্ছে সরকারি কর্মচারীদের কণ্ঠরোধ, দাবি দাওয়া নিয়ে আন্দোলন যাতে না ওঠে। এক হচ্ছে কণ্ঠরোধ। এই সার্কুলারের ফল কি, কেন করা হলো? নাম্বার ওয়ান, সরকারি কর্মীদের কণ্ঠরোধ, তারা আর নিজের কথা বলতে পারবেন না। দুই, দাবি দাওয়া নিয়ে আর প্রকাশ্যে সরব হতে পারবেন না, যেটা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যে অধিকার ছিল সেই অধিকার কেড়ে নেওয়া হলো। আপনারা আর ইচ্ছামতো সরকারের সিদ্ধান্তের বাইরে বা দাবি দেওয়া বা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ আপনারা করতে পারবেন না। তিন, একটা ঈশান করে কালো মেঘ জমার মতো একটা আশঙ্কা যে এই সরকার আরো এমন অনেক কিছু ডিসিশন নিতে চলেছে যেটায় সরকারি কর্মীদের মধ্যে থেকে আপত্তি ওঠার আশঙ্কা আছে। সেই কারণে গোড়াতেই মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তাদের শৃঙ্খলার নামে কঠোর বিধিনিষেধের আওতায় নিয়ে চলে আসা হলো। একটা আছে গণতান্ত্রিক বক্তব্য, আন্দোলন, প্রতিবাদ। সরকার, সরকারি কর্মচারী যারা আছেন, সরকারি কর্মী যারা আছেন, তারা নানা বিষয়ে এতদিন মিছিল করেছেন, মিটিং করেছেন, ধর্ণা দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, সরকার বিরোধিতা করেছেন, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছেন। তাদের মুখে সেলোটেপ লাগিয়ে দিল নতুন সরকার। সমর্থন করবেন গণতন্ত্রে এই কণ্ঠরোধকে? আইন তো এরকম হাজার থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই আইন কার্যকর করে আপনাদের কণ্ঠরোধ করেননি। সরকারি কর্মীদের মিছিল, কি ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীকে, কি ভাষায় আক্রমণ সরকারকে, কি সব স্লোগান, কি সব পোস্টার, কি সব ব্যানার। হবে তো এখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের? পুরো দস্তুর, গণতন্ত্রের কণ্ঠরোধ, সরকারি কর্মচারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ, সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ এবং সরকারের জনবিরোধী যদি কোনো সিদ্ধান্ত যা যা আসছে বা আসবে তাতে যাতে কেউ মুখ না খুলতে পারেন এবং সরকারের মধ্যে থেকে সরকারি কর্মচারীরাই যাতে সরব না হতে পারেন, এটা তার আগাম ব্যবস্থা। সরকারি কর্মচারীরা এবার বলুন, বকেয়া ডিএ একবারে দিন। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? সাধ্যমতো দিচ্ছি, 4% দিলাম ঘোষণা করেছিলেন। 7th পে কমিশন ঘোষণা করেছিলেন। ছাত্রদের বিবেকানন্দ স্কলারশিপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করে যাওয়া। 7th পে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। 4% ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। আরো দেওয়ার ইচ্ছে ছিল, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে রেখেছে, ইচ্ছা থাকলেও দিতে পারছেন না। আর বিজেপি বারবার বলেছে ক্ষমতা এলে পুরোটা মিটিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন আমাদের ডিএও যেমন দেওয়া হচ্ছে, যতটা বেশি সম্ভব দেওয়া হচ্ছে, পার্সেন্টেজ এবং রেশিওয়ে তুলনা করুন। পাশাপাশি আমাদের পেনশনও দেওয়া হয়। অনেক বিজেপি শাসিত রাজ্যে কিন্তু পেনশন দেওয়া হয় না, পেনশনটা বন্ধ করে দিয়েছে, ডিএ আছে। আমরা এখানে পেনশনও দিই, ডিএও দিই। কাজ যারা ধর্ণা দিতেন
তারা যদি আজকে এর প্রতিবাদ না করেন তাহলে ধরে নিতে হবে যে এনারা এই ধরনের প্রক্রিয়াগুলো এর পার্ট অ্যান্ড পার্সেল। এর পরেও যদি আপনারা বলবেন না অবিলম্বে বকেয়া ডিএ কেন দেওয়া হচ্ছে না, সেটা তো আপনার সার্কুলারের এগেনস্টে চলে যাবে। আপনি তো শৃঙ্খলা ভঙ্গ করে ফেলবেন। আপনার দাবি চাইলেও তো আপনি শৃঙ্খলা ভঙ্গ করে ফেলবেন। আজকে যদি আপনাদের কোনো নেতা এবার ওই সব বাইটগুলো হোক, ভিডিও বড় বড় কথা, সরকারকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিনের পর দিন যা করেছেন, এই সার্কুলার যখন কণ্ঠরোধ করছে হোক। আজকে সরকারি কর্মচারীরা যদি নিজেদের দাবি তুলতে চান, সরকারের বক্তব্যে সন্তুষ্ট না হন, তাহলে কোনো নেতা দাবি তুললে তো এখানকার সরকার, এখনকার সরকার ওই আনন্দ সিনেমার ডায়লগ শুনিয়ে দেবে, ভাস্কর বাস্কর আর তং মতকর। আপনাদের দাবি দাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় একটা খোলা পরিবেশ দিয়ে দিয়েছিলেন, আপনারা তার অপব্যবহার করেছেন, তাকে বারবার অপমান করে। আপনারা একবারও বলেননি কেন্দ্র আগে বকেয়া টাকাটা দিক, তাহলে মুখ্যমন্ত্রীর সুবিধা হয় দিতে, আপনারা করেননি। এই রাম বাম একসঙ্গে মিলে আপনারা এইগুলো করেছেন। তৃণমূল কংগ্রেস এর পরিপ্রেক্ষিতে যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে, এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ, গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা, সরকারি কর্মচারীদের কণ্ঠরোধের চেষ্টা। আমরা স্পষ্টভাবে আপনাদের এটা জানিয়ে দিলাম। দ্বিতীয়ত আরেকটা বিষয় বলে নি, তারপর গোটাটা হিন্দিতে আবার বলছে। গতকাল আমাদের পরিষদীয় দলের তরফ থেকে বিধানসভায় একটি ধর্ণা কর্মসূচি হয়েছিল, বাবা সাহেব আম্বেদকর শ্রদ্ধেয় তাঁর মূর্তি পাদদেশ। সেখানে কোনো সংবাদ মাধ্যম আপনারা বলেছেন যে কেন সেখানে সব বিধায়ক ছিলেন না, এটা নাকি পরিষদীয় দলে ভাঙন। আমরা গতকালও খুব স্পষ্টভাবে বলেছি, আজকেও আপনাদের খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি, গত পরশু আমাদের দলের বৈঠক, পরিষদীয় দলের বৈঠক, যেখানে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখান থেকেই ডিসিশন হয় ধর্নার। এবং তার সঙ্গে এটাও ঠিক হয় যে কয়েকজন ধর্নায় বসা হবে আর কয়েকজনকে ফিরে যেতে হবে তাদের জেলায়, কারণ সেখানেও আক্রমণ চলছে। কর্মীদের পাশে থাকতে হবে, থানা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করতে হবে, যারা ঘর ছাড়া তাদের নানা ব্যবস্থা করে দিতে হবে। ফলে এটা সম্পূর্ণ দলের ডিসিশন যে একটা অংশ কলকাতায় ধর্ণা দেবে বিধানসভায়, আর একটা অংশ তার এলাকায় বা অন্য কোনো এলাকায় অ্যাসাইন বাই আওয়ার পার্টি লিডারশিপ, তারা সেই জেলায় বা নিজের এলাকায় কর্তব্য পালন করতে যাবেন। তার মানে কি হয় যে এখানে কেন সবাই নেই? দয়া করে আপনারা কিন্তু এই ধরনের কোনো বিভ্রান্তি ছড়াবেন না। এটা দলের সিদ্ধান্ত, দল অ্যাসাইন করেছে, এরা এখানে বসবে আর বাকিরা এই জায়গায় কর্তব্য পালন করবেন। আর তৃতীয়ত, যেভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হয়েছে তার প্রতিবাদে আজ কলকাতা শহরের হাওড়া, শিয়ালদা সহ একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি হবে। এবং আমাদের পরিষ্কার বক্তব্য, সিপিএম নাটক বন্ধ করুক, কারণ কলকাতার উপর গরিব মানুষের পেটে হাত দিয়ে বিকল্প ব্যবস্থা ছাড়া, আই রিপিট, বিকল্প ব্যবস্থা ছাড়া, সৌন্দর্যায়ন সবাই চায়, পথচারীদের জন্য ব্যবস্থা সবাই চায়, কিন্তু যারা গরিব মানুষ সংসার চালান ছোট ছোট স্টল দিয়ে, দোকান দিয়ে, তাদের বিনা পুনর্বাসনে উচ্ছেদ করে যে তাণ্ডব চালানো হচ্ছে,
আমরা তার তীব্র বিরোধিতা করছি। মনে রাখবেন, একটা হচ্ছে হকার পরিবারগুলি পথে বসছে, আর দুই সাধারণ মানুষ, আমরা যাদের স্বার্থে পথ পরিষ্কার করছি তারাও কিন্তু এদের কাছ থেকেই কিনতেন, এদের কাছ থেকেই খেতেন, হয়তো সস্তায় পেতেন কিছু। এরা না থাকলে তুলনামূলক বড় দোকান থেকে খেতে গেলে হয়তো অনেকটা বাড়তি দাম, বাড়তি খরচা পড়বে। ফলে যথাযথ বিকল্প পুনর্বাসন ব্যবস্থা ছাড়া এইভাবে যে হকার উচ্ছেদ হচ্ছে, তৃণমূল কংগ্রেস 1996 সালে সিপিএম করেছিল এই হকার উচ্ছেদ। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, কান্তি গাঙ্গুলিরা এই কাজ করেছিলেন, বুলডোজার দিয়ে ভেঙেছিলেন বিকল্প ব্যবস্থা না করে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেখানে যেখানে পথচারীদের সুবিধার জন্য রাস্তার বেশি জায়গা দরকার হয়েছে, হকারদের কিন্তু আগে পুনর্বাসনটা দিয়েছেন, সেটা কালীঘাট বলুন বা দক্ষিণেশ্বর বলুন। আমরা গতকাল আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালের একটি নির্দেশ দেখতে পেলাম, এবং এই নির্দেশ দেখে যার পরনায় বিস্মিত তো হলাম, অবাকও হলাম, তার সাথে সাথে হতাশও হলাম। যে সরকার গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসছে, গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসছে, বাক স্বাধীনতার কথা বলে ক্ষমতায় এসছে, সেই সরকার ক্ষমতায় এসেই 15 দিনের মধ্যে, 15 দিন এখনও হয়নি, তার মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী তাদের বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা করছে। আমাদের সংবিধানে কিন্তু ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কোনো সরকারই সেটা কেড়ে নিতে পারে না। আমরা মনে করি কোনো সরকারের কোনো নীতি সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের উপরে হতে পারে না। সরকার কী এমন আশঙ্কা করছে, কী এমন ভয় করছে যে সরকারি কর্মচারী, শিক্ষকরা অকুণ্ঠভাবে সমর্থন করেছে এই সরকারকে, পরিবর্তনের জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের মুখ বন্ধ করার প্রয়োজন হয়ে পড়ল। তার মানে কি আগামী দিনে সরকার এমন কোনো সব সিদ্ধান্ত নিতে যাচ্ছে যেগুলো সমাজের উপর অনেক প্রভাব পড়তে পারে, খারাপ প্রভাব পড়তে পারে বা নেতিবাচক প্রভাব পড়তে পারে? আমরা মনে করি না সরকারের এই সিদ্ধান্ত সঠিক, এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমরা আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি এভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। অতীতে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি জারি করে চেষ্টা করেছিলেন, তিনি পারেননি, সফল হননি। ঠিক একইভাবে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও কিন্তু অনেক কড়াকড়ি হয়েছিল আমাদের রাজ্যে, তিনিও অসফল হয়ে গেছেন এবং ইতিহাসের আস্থা করে চলে গেছেন। স্বাভাবিকভাবে আমরা সরকারকে বলতে চাই, তাদের কাছে আবেদন করতে চাই, এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। সরকারের সমালোচনা করা যাবে না, কিন্তু সরকারের প্রশংসা করা যাবে। এটা কী ধরনের নীতি? এই নীতি কখনো গণতন্ত্রে বিরাজ করতে পারে না, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এই নীতি কখনো থাকতে পারে না।